সো দ্য কম্পিউটার স্টার্টস এবং প্রথমে আমরা চলে যাব ROG দ্য অ্যাসুস ROG স্টলের মধ্যে এবং দেখবো অ্যাসুস এই বছরে কি কি ইন্টারেস্টিং প্রোডাক্ট কভার করতেছে। আমরা অ্যাসুসের যে কভারেজ থাকবে এটাকে দুই পার্টে বিভক্ত করব, একটা হচ্ছে ল্যাপটপ, একটা হচ্ছে ডেস্কটপ, মানে কম্পোনেন্ট। দুই ভাগে দেখা যাবে কে কি আনতেছে। অলরেডি এইখানে ব্যাপক সারা গ্যাঞ্জাম, সবাই এআই। আমার পিছনে অনেকগুলো এনপিসি দেখা যাইতেছে, আর আমার এই পাশে আছে কিছু লাইভ এনপিসি। চলেন ঢুকে পড়ি ভিড় ঠেলে, গ্যাঞ্জামের মধ্যে দাঁড়ায় থাকার টাইম নেই। Oh shit, that's the GB200 NVL72। পেছনে আমার পেছনে যে ফ্রিজটা দেখতে পাইতেছেন এইটা এনভিডিয়া লঞ্চ করছে। এইটা হচ্ছে 13 টেরাবাইট ভিরাম। এইটার ভিরাম বললাম এই কারণে, কারণ এইটাই পাবলিক সবচেয়ে বেশি বুঝে। টেরাফ্লপসের হিসাব করে লাভ নাই। MSI, অ্যাসুস পাশাপাশি। সো আপাতত আমি অ্যাসুসের দুইটা বুথ দেখতে পাইতেছি, একটা হচ্ছে এই পাশে রিপাবলিক অফ গেমার্স অর্থাৎ ROG, এবং দিস লুকস অ্যামেজিং, পুরাই উড়াধুরা। কারবারটা দেখছেন নাকি? মনিটর দরকার এমন একটা, সব দিক দিয়ে সবাই দেখতে পারবে। আমাদের সাথে চলে আসছে জিয়া ভাই, বাংলাদেশে অ্যাসুস কান্ট্রি হেড। শুধু বাংলাদেশ নাকি এখন আরো কয়েকটা দেশ আছে? নেপাল, বাংলাদেশ। নেপাল আর বাংলাদেশ। আপনার কি নেপাল যাইতে ভিসা লাগে? না। গুড গুড। ওকে, আমরা প্রথমে ROG স্টলের মধ্যে দেখবো ROG সিরিজের কম্পোনেন্ট গুলা। দ্যাটস সাম কিলার পিসি। দেখে মনে হচ্ছে কোনো রকেট লঞ্চার, কিন্তু সিরিয়াল পাইতেছি এটা দেখার জন্য। এগুলো সব SFF সাইজের মনে হইতেছে বা SFF এর কাছাকাছি, কিন্তু এর মধ্যে বসাই দিচ্ছে একটা ডিরেক্ট স্ট্রিক্স 4090 BTF। দিস ইজ 4090 BTF। তার মানে এইটার বাইরে কোনো কানেক্টর নাই। এই যে দেখেন, এটা বাইরে কোনো কানেক্টর নাই, সব কানেকশন ভেতরে, আলাদা কোনো কেবলের প্যারা নাই। এই হচ্ছে আর একটা BTF, এখানে সব BTF। এই BTF কার্ডগুলো আশা করতেছি খুব শীঘ্রই চলে আসবে, যখন আর বাইরে থেকে কোনো পাওয়ার কেবল আপনাদেরকে দিতে হবে না, ডিরেক্ট মাদারবোর্ডের ভেতর থেকে পাওয়ার চলে যাবে। এরপর হচ্ছে PSU, অ্যাসুসের নতুন PSU ROG স্ট্রিক্স সিরিজের। নাম দিছে কি? স্ট্রিক্স। ওকে, এগুলো সব ATX 3.1 ফর 1600 ওয়াট। এইখানে দুইটা 12 VHPWR আছে। তার মানে কি সামনের যে গ্রাফিক্স কার্ড আছে তার মধ্যে দুইটা করে থাকবে? আল্লাহই জানে। এটা হচ্ছে অ্যাসুসের পাওয়ার স্টেশন নতুন। ওকে, আমার মনে হয় এখানে গ্যাঞ্জাম খুব বেশি দিতেছে, এখান থেকে বের হয়ে যাই। ব্রো, হোয়াট ইজ দিস? This is Asetek's AI optimized cold plate in partnership with Fabricate Labs. They created the 3D metal printing process that we're using to create our AI optimized cold plate. What we're doing is we're using an AI simulation tool to create the model that we need. We use Fabricate Labs process to actually 3D print the copper cold plate. So it allows us to create very complex, high resolution geometries within the cold plate. We can change the angle of the fins, we can change the thickness, we can make a cold plate that specifically addresses the different hotspots for a particular processor. So that's completely custom. It's good. This is, right now this would go in a water block, in ROG's custom cooling water block. Custom water block. Here you go. So expense সামনে আরো বাড়তেই থাকবে। This looks pretty good. Thank you. So this is Asus's newest AIO. এটার নাম দেওয়া হয়েছে কি? ROG minimal tubing AIO cooler. Is this OLED? Yeah, sure. Yeah. 6.67. 6.67 ইঞ্চের AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে এবং 3D ডিসপ্লে। এইবার অ্যাসুসের কুলারের দাম 2 টন এসি ছাড়ায় যাবে, এইটা আমি নিশ্চিত হয়ে গেলাম কুলারের চেহারা দেখি। 78K দাম আমার গেস। 78K সেই ভাই, জোস।
This folds automatically. Now, manually. Now it's a concept, so I control by this board. Oh, okay. But we're still discussing how to make it happen, like the control of the display. Still under discussing. Yeah. So this is a prototype. Yeah, like the concept model. Yeah. Concept model. Okay, cool. আচ্ছা এটা এখন পর্যন্ত কনসেপ্ট মডেল, বাট ভাবসাব দেখে মনে হচ্ছে ইট উইল কাম টু দ্য কনজিউমার মার্কেট ভেরি সুন। এমন ডিসপ্লে দিছে যে আপনাকে এক্সট্রা কোনো মনিটর না কিনলেও হয়তো কাজ চলে যাবে, এইটা দিয়ে কাজ চালায় নিতে পারবে। জোস। টিউবের ওরিয়েন্টেশনটা কিন্তু কোনো সাইডে নাই, এপাশেও না এপাশেও না, টিউবের ওরিয়েন্টেশন হচ্ছে মাঝখানে। এইখান থেকে আপনি পেঁচাই নিয়ে এসে সিপিউর উপরে লাগাই দিবেন। সো মাঝখান থেকে ঝুলে থাকার যে একটা টিউবিং এর ব্যাপার আছে, এই জিনিসটা কিন্তু এইখানে সলভ করা হয়েছে। আমরা এর আগে একটা টাফ কুলারের পাম্পটাকে উল্টা লাগাইছিলাম সো দ্যাট আমরা এইভাবে রাউট করতে পারি আমাদের টিউবগুলা। তখন অনেক মানুষ ঝড় তুলে দিছিল। দেখেন কোম্পানি নিজেই এখন এই প্রবলেম সলভ করার জন্য এইদিকে আগাইতেছে। ইভেন আমরা ম্যাক্সিমাম বিল্ডের মানুষজন এটা নিয়ে কমপ্লেইন করে যে আমরা কেন এই ওরিয়েন্টেড খালি এটা হচ্ছে নিউ হাইপেরিয়ন কেস অল বিটিএফ হওয়ার কথা। এবং এই যে লেটস ওপেন দিস আপ, এই হচ্ছে বিটিএফ 4090। দেখেন কোনো ইপিএস নাই সামনে, কোনো 24 পিনের ঝামেলা নাই, কোনো 12 বিএইচপি নাই। আচ্ছা হাইপেরিয়নের ব্যাক পার্টটা মোস্টলি হচ্ছে কভার্ড, সো এই কারণে ভেতরে উকি ঝুঁকি মারা যাইতেছে না। তবে হ্যাঁ ইয়েস, সামনে কোনো কেবল নাই, দুইটা টিউব আছে আর এই যে নতুন প্রোটোটাইপ কুলারটার জন্য কয়েকটা কেবল আছে। এই কয়টাও মনে হয় উইদিন ফিউ ইয়ার্স মানে এগুলো পেছনে চলে যাবে। সো সামনে আর কোনো চ্যাপ্টার নাই, অল ক্লিন একটা সিস্টেম আপনারা দেখতে পাবেন। এবং অ্যাসুস মিন্স প্রিমিয়াম, আলাদা মনিটর না হইলেও চলবে। মেমোরি দেখতে পাচ্ছি আমরা ফিউরি, ওকে নো প্রবলেম। এই হচ্ছে নেক্সট ম্যাক্সিমাস মাদারবোর্ড ফুল বিটিএফ, যা আরেকজন দেখাই দিচ্ছে। 12 বিএইচপি গুলো সব আপনার মাদারবোর্ডের মধ্যে লাগানো আছে। এই হচ্ছে 24 পিন পেছনে, আর 12 বিএইচপি গুলা প্রবাবলি এইগুলা, কিন্তু পেছনে খুব ভালো ভিউ পাওয়া যাইতেছে না। আচ্ছা এই যে ওয়াইফাই 7 অ্যান্টেনা গুলো, এগুলো প্লাগ অ্যান্ড প্লে, জাস্ট স্ন্যাপিং, কোনো রোলিং করার ব্যাপার নাই। মাদারবোর্ডটার পেছনটা যদি আমরা একটু কষ্ট করে দেখি, এই হচ্ছে দুইটা ইপিএস, আর এই পাশে হচ্ছে 12 বিএইচপি গুলা। ইনক্রেডিবল ইঞ্জিনিয়ারিং। Cableless era is here, no cables, nothing, clean, all clean. এরপর হচ্ছে একটা হোয়াইট হাইপেরিয়ন, এটা হচ্ছে আগের নন বিটিএফ 4090, সব হোয়াইট, নিউ 790 ফর্মুলা, নন বিটিএফ মডেল। চিন্তা করেন আমরা একটা হোয়াইট বিটিএফ যদি হয় কেমন লাগবে, জোস। এবং এইখানে আমরা একটা হোল হোয়াইট সেটআপ দেখতে পাচ্ছি, সিস্টেমটা যেমন হোয়াইট, মনিটর খানা হোয়াইট, এবং দ্য রাউটার ইজ দিস ওয়াইফাই 7? Wi-Fi 7? I think it's Wi-Fi 7. I'm not a router. Oh, but okay. I think it's the same model over there, the black version. Wi-Fi 7 tri-band, আরো একটা ব্যান্ড চলে আসছে, 2.4 GHz, 5 GHz, দেন 6 GHz খাইছে। এই হচ্ছে রাউটারটা টিয়ার ডাউন করা, 1G LAN ডাউন ভাই, we need that। চিন্তা করেন একটা রাউটারের ভিতরে এই লেভেলের হিট সিঙ্ক, রাউটারের হিট সিঙ্ক গুলো একটু যদি আমরা ভালোভাবে দেখি। আর এই হচ্ছে অ্যান্টেনা, যত বেশি অ্যান্টেনা তত বেশি পাওয়ার, 8খান অ্যান্টেনা, 8খান ঠ্যাং। দেন দ্য মাদারবোর্ড গ্যালারি, P650E স্ট্রিক্স, দামি বোর্ড, দেখি বোঝা যায়। X670E অতুল, মনের মধ্যে একটু দোলা লাগে। তারপরে Z790E, তারপরে Z790F। এই হচ্ছে নতুন Z790 ডার্ক, এটা নতুন না, 790 তো ডার্ক হিরো। ভাই এইটা আমার ফেভারিট বোর্ড, নেক্সট বিল্ড করলে এই বোর্ডটা আমি এটা নিতে চাই। অ্যাপেক্স এন কোর দেখতে পাচ্ছি আমরা এখন। এরপরে এই পাশে হচ্ছে 790 ফর্মুলা হোয়াইট, অনেকেরই প্রিয় বোর্ড।
এই বোর্ডটাতে আমরা তো অলরেডি বিল্ড করছি। এই গ্যালারিতে বিটিএফ বোর্ডগুলো আমরা কম দেখতে পাচ্ছি, এখানে আরো অনেকগুলো বিটিএফ দেখতে পারলে ভালো হতো। এই হচ্ছে ASUS ROG Strix LC3 360mm কুলার। এই কুলারগুলো প্রবাবলি এখনো বাংলাদেশের মার্কেটে আসে নাই। একটা হচ্ছে হোয়াইট, একটা হচ্ছে ব্ল্যাক, এবং এইটার ডিসপ্লেগুলো প্রবাবলি রোটেট করা যায়। আমি জানি না আমাকে কেউ ধরবে কিনা, সফটওয়্যার দিয়ে করতে হবে, ম্যানুয়ালি না। কিন্তু এটা ব্লকটা দেখে তো মনে হয় যেন ঘুরান যায়, বেশি জোরে চাপাচাপি করে নষ্ট করে ফেললে আবার জরিমানা দেওয়া লাগতো। ASUS এর বালিশ খেলার একটা উপায় আছে, এখান থেকে বালিশটা বের করা যায় কিনা, বাট এই মুহূর্তে আমার বালিশ দরকার নেই। পেয়ে গেলাম PG39 WCDM ASUS। কার্ভেচারটা কেমন লাগছে? কার্ভেচার কি লেখা আছে? প্রবাবলি এটা 1600 এর আশেপাশে হবে বা 1800 আই থিংক। এটা 39 এবং OLED এবং স্মার্ট KVM জোস। ডেস্কটপগুলো আরো গডলাইক হয়ে যাইতেছে দিন দিন, এবং পকেটের অবস্থা হয়ে যাচ্ছে দিন দিন কেরোসিন। এই সেই কিবোর্ড, যেই কিবোর্ড দিয়ে আপনি একটা ক্লিক মেরে অফিসের মধ্যে গেম খেলা থেকে ওয়ার্ক স্পেসে শিফট করতে পারবেন। এই পাশে বেশ কিছু ROG Ally দেখতে পাচ্ছি, কিন্তু ROG Ally এখন আমরা দেখবো না, আমরা ওইটা আমাদের যে ল্যাপটপস এর যে কভারেজটা হবে ওই কভারেজে আমরা ওইটা কভার করব। তাহলে মোটামুটি আমরা কভার করে ফেলছি Strix সাইডের কম্পোনেন্টগুলা। এই যে হচ্ছে Strix এর হোল বুটটা দেখতে পাচ্ছেন। এরপর Strix থেকে আমরা এক ধাপ নিচে নেমে আসবো। ProArt টাফ তারা কোথায়, তাদেরকে খুঁজে বের করব। দিস ইজ ProArt কুলার, এন্ড এটা হচ্ছে ProArt এর BTF PSU, এবং এইটা হিট সিঙ্ক অবশ্যই Strix এর থেকে একটু লেস বিফি, বাট আই বিলিভ দিস আর 4080 সুপার। ইয়েস, 4080 সুপার। এগুলা ProArt মানে যারা একটু মিনিমাল আর ক্লিন পছন্দ করেন তাদের জন্য হচ্ছে এই ProArt গুলা। ক্রিয়েটর ফোকাসড। আপনি এই সিস্টেমগুলো দেখেন না, মনে হয় একটা বগল দাবা করে নিয়ে চলে যাই। আচ্ছা, এই হচ্ছে ProArt এর নতুন কুলারগুলা। LC360 এর মধ্যে কোনো ডিসপ্লে নাই, বাট ইটস ভেরি ক্লিন, এবং মাঝখানে একটা সাদা হোয়াইট লাইট। এই পাশে হচ্ছে প্রাইম কুলার আগে আমরা দেখি নাই, এবারে দেখলাম। এগুলোর মধ্যে ছোটখাটো ডিসপ্লে আছে। আই বিলিভ এগুলো Strix এর থেকে একটু বেশি অ্যাফোর্ডেবল হবে, বাট ASUS তো বুঝেনি। প্রাইম LC360 ARGB এইটা, আর আগেরটা ছিল কি LCD, এটা হচ্ছে নন LCD। ও দ্যাট মিন্স এটা ডিসপ্লে না, এটার মধ্যে শুধু আলো দেখা যায়। আমরা একটা মিনি ITX SFF রেডি জিপির কথা শুনতে পাচ্ছিলাম। প্রবাবলি দিস ইজ দ্যাট। ইজ দিস দ্য SFF GPU? This one is 4060. This one is 4060, and this one is made for SFF builds, small form factor, PCs. mini ITX. Do you know the TDP of this one? TDP? Oh, maybe less than 100 watts. Less than 100 watts. So this guy has designed the case and this whole build. This is very small. Keep it. I'll give it. এটা একটু ভালো করে দেখে নিই। Can I take this away? I forgot it. Sorry. This is so cool, you know. Can you power it down? Oh, Can't see you. Airflow here. To here and on this side. it's so clean. On the other corner, another one is also my design. Let's go and see. Oh, this is the full-size 4080 Super. You made these cases? Yeah. Very good engineering and so clean. Are you going to launch them for consumers, these cases? Or this is for ASUS only? It's my Maybe for product. premium system. It's my product. It's your product, but ASUS is using them. Yeah. ASUS let me here to show it. Okay, I'll check your card. This is very interesting. And I think the mini ITX community will love these. Very clean. Thank you. Okay, thank you. Lianli V300 case এর মধ্যে দেখেন জিপিইউ স্ট্যাক করা আছে কয়টা, দেখলে পাগল হয়ে যাবেন। এই হচ্ছে ProArt মাদারবোর্ড, ProArt এটা WR X90। একটা ইন্টারেস্টিং থিং ইজ আপনারা এখানে একটু ক্লোজলি দেখেন, এখানে ডাবল 24 পিন কানেক্টর, আর এখানে একটা ইপিএস টোটাল 6 ইপিএস কানেক্টর ভিন্ন ভিন্ন জায়গায়, এবং যে
এবং যে কুলারটা ব্যবহার করা হয়েছে রেন্ডা ওয়ার্কস্টেশনের, এটার মধ্যে 4টা কুলিং টিউব আর জিপিইউ আছে কয়টা? 7। ক্রেজি। রিয়ালির এই কেসটা দেখলে পরে অনেকটা আমাদের মনে পড়ে যায় কর্সায়ার 900Dর কথা। আর এই হচ্ছে সেই প্রোয়ার্ড WRX মাদারবোর্ডটা, থ্রেড রিপার। এইটা দেখো পিসিআই স্লট কয়টা? 1 2 3 4 5 6 7 এবং এইখানে কিন্তু সব কয়টা সিপিইউতে কানেক্টেড, কোনোটা কিন্তু চিপসেট হয়ে যাচ্ছে না। আর Zen 5 slot এন্ড ইয়েস, হ্যাঁ Zen 5 স্লট। এটা ফ্ল্যাগ দেখতে পেয়েছি 40 Gbps। এর মধ্যে কি অনবোর্ড 40 Gbps ইথারনেট দেওয়া নাকি ভাই? এত দামি বোর্ডের মধ্যে একটা ভিজিএ বোর্ড কেন? কারণ যদি আপনি সার্ভার ব্যবহার করেন তাহলে আপনি কনসোল ইউজ করতে পারবেন, কনসোল আউটপুট প্রবাবলি। এই হচ্ছে টাফের বিটিএফ মাদারবোর্ড সিরিজ। এগুলো বাজারে খুব তাড়াতাড়ি অ্যাভেলেবল হয়ে যাবে। কেবললেস দুনিয়া 790 বিটিএফ টাফ। এমনি নেক্সট জেন X870 আমরা যে গতকালকে 9000 সিরিজের সিপিইউ গুলো লঞ্চ হইতে দেখলাম, সেগুলোর জন্য এই বিটিএফ। একটা বিটিএফ বোর্ডের ব্যাকগ্রাউন্ড আমরা দেখতে পাচ্ছি, ইপিএস 24 পিন, ফ্যান কানেকশনস, 12 VHPWR একটা, এবং তারপরে আপনার কনভেনশনাল গুলোও আছে। এই হচ্ছে 12 VHPWR এর বিটিএফ মাদারবোর্ডের এডিশন। এইখানে আপনি জিপিউটা লাগাই দিবেন, জিপিউর কেবল ঝোলাঝুলির দিন শেষ। কিন্তু এইখানে তো সেটা দেখছি না, এখানে কি ঝুলিই থাকবে? ওকে, থাকলে আমাদের কি? এই হচ্ছে টাফের নতুন কেসগুলা, এগুলো বিটিএফ কেস, বিটিএফ কাটআউটস আছে দেখেন, কেবললেস, কোনো কেবলস নাই। এই পাশে এই কেসটা ব্ল্যাক এডিশনটা, কোনো কেস নাই। কবে দেশে ঢুকবে কে জানে, বাট আই বিলিভ ভেরি সুন চলে আসবে। এটা হচ্ছে পোর্টেবল। এই হচ্ছে জাহিদ ভাই পোর্টেবল রাউটার নিয়ে দাঁড়ায় আছে হাসি মুখে। এটা নিয়ে উড়ে যাবে শাই করে 7 ওয়াইফাই 7G স্পিডে। ভাই আরেকটু কইসা ধরেন, ড্রাইভ করা তো যাবে মনে হয় না? F1 কারের ইয়ার লাগতেছে। Asus ফ্যান বেজ আজকে খুব খুশি, তাদের মনে আজ বহু আনন্দ, কারণ টাফ কুলারের মধ্যেও ডিসপ্লে চলে আসছে। ইটস অল অ্যাবাউট ডিসপ্লে গাইজ। আলাদা মনিটর কেনার কোনো দরকার নাই, আপনার পিসির মধ্যেই থাকবে মনিটর, সেটা দিয়ে চালাই দিতে পারবেন সিস্টেমটা। গিভওয়ে কম্পিটিশন চলতেছে তাড়াতাড়ি। $8000 এই সিস্টেমটা মনে হয় গিভওয়ে হয়ে যাবে। এই কিউআর কোড স্ক্যান করে আপনারা গিভওয়েতে জয়েন করেন। এটা হচ্ছে পিসি বিল্ডার বাংলাদেশের যারা ভিউয়ার আছেন তাদের জন্য স্পেশাল চান্সটা দিলাম। যদি জিতেন তাহলে 20% আমারে দিয়ে দিতে কইছে। এই পাশে আমরা আরো Asus এর বিভিন্ন রাউটার দেখতে পাচ্ছি, সবগুলো টাফ সিরিজ হওয়ার কথা। মিনি পিসি আপনারা অনেকেই জানেন যে ইন্টেলের নাক বন্ধ করে দিয়ে তারা Asus কে দিয়ে দিছে NUC নাক, এবং Asus নতুন নতুন বেশ কিছু মিনি পিসির মডেল নিয়ে আসছে বাজারে। আই হোপ বাংলাদেশে এগুলো দেখা যাবে। ভিভো ওয়াচ, হোয়াট দ্য হেল ইজ দিস? হ্যাঁ ইয়েস হ্যাঁ ভিভো ওয়াচ। জামান ভাই এটা কি আপনার হাতেও কেন? হ্যাঁ 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 অনুপ্রেরণা হ্যাঁ অনুপ্রেরণা না, এটা না অ্যাপল মিলে নেই, অ্যাপল মিলে এটা নেই। মিলতেছে অনুপ্রেরণা। ওকে কুল। ভিভো ওয়াচ, ভিভো, হ্যাঁ ভিভো নামটা শুনলে আমার মনের মধ্যে দোলা লাগে। হ্যান্ড হেল্ড আল্ট্রাসাউন্ড, Asus যে হেলথ প্রোডাক্টগুলো বের করতেছে এই হচ্ছে সে আল্ট্রাসাউন্ড মেশিন। এআই দেয়া আছে, এখানে একটা লাইভ ডেমো দেখাইতেছে। মনে হয় বডির যে কোনো পার্ট স্ক্যান করা যাবে এই আল্ট্রাসাউন্ড ডিভাইসগুলো দিয়ে, এবং দেখতে কিন্তু বেশ কুল। Asus হেলথ কেয়ার সেক্টরে যাচ্ছে, Asus ক্লিনিক্যাল ডিসপ্লে। এই মনিটরগুলো হাসপাতালের জন্য বানাইছে। এগুলোর মধ্যে কি ফিচার আছে আমি ঠিক জানি না, হাউ ইটস ডিফারেন্ট ফ্রম আদার থিংস, বাট Asus হেলথ কেয়ার নিয়ে খুব সিরিয়াস মনে হচ্ছে। এই পাশে আমরা দেখতে পাচ্ছি Asus হেলথ হাব হসপিটাল। এটা হচ্ছে একটা কিওস্ক সিস্টেম, এটার মধ্যে দিয়ে আপনি মোটামুটি হার্ট রেট থেকে শুরু করে টেম্পারেচার সব, হাসপাতালে ঢুকলে যে প্রাইমারিগুলো জিনিসগুলো নেয় না সেগুলো এখানে, সেগুলো আবার দেখা যাইতেছে। হেলথ কেয়ার প্রোডাক্টস, হেলথ হাব, এটাও হসপিটালের মধ্যে স্মার্ট হসপিটাল ইন্টিগ্রেট করার জন্য এগুলো ব্যবহার হয়। বাট আরো বড় বড় যন্ত্রপাতি Asus নিয়ে আসার কথা। প্রেসার মাপার মেশিন, প্রবাবলি লাইন আপটার নাম। কিছুদিন পরে হাসপাতালে Asus এর মালামাল দেখলে অবাক হবেন না। This is our old friend from Sri Lanka. Nice to meet you guys. Rukshan, how are you doing? I'm good. I have no idea that you have been explaining us. I don't know. We missed you for more than 4 years. 4 years. Yeah, 4 years. because of the COVID. I know. And we have a big team now. Yeah, he was telling me. I'm very happy that you know the team, and I wish the team gets bigger and bigger. Yeah. You guys are getting younger by the day, I think. You look so hot. You know, too as well. No.
now I can't. Now, you guys are really getting young. Look at you, man. You look better than Sangha, you know. You look better than Sanghakara. So yeah, so these are the devices which we have. So basically, these devices connect to this. So if, let's say it's your family at home, you can have your. But separate. Yeah, we sell this separately. These are third-party devices which you can. We have some approved devices which connect to this automatically. Oh, okay, right. So the reason they want to have this, let's say you want to check your wife's history, you click on this, right? Then your wife's medical history comes. You can check the blood pressure and all that. Oh, that's great. Yeah, all the blood You can pressure. check his wife's data here. Yeah, his wife's data, your entire family basically. If she's angry or not. In Taiwan, they say it's not possible, but if you click this button, it goes directly to call the doctor. Oh, wow. So you can directly call the doctor, medical staff, all your medicines and all can be here. So You know, he's one of the biggest medical equipment importers in he was very Bangladesh. humble when he told me that, but I'm sure he's bigger than what you're telling me also. I must check this here. You're a big customer. You're a future big customer. $1 billion deal is coming. এইখানে আমরা দেখতে পেতেছি অ্যাসুসের নতুন মনিটর লাইনআপ, এটা আমি আগে কখনো দেখিনি। ন্যানো আয়ন 34 ইঞ্চ WKG 1500 আর কার্ভেচার। কার্ভে অত ভালো প্যানেল হবে না, বাট দিস মাস্ট বি ফর সাম এক্সক্লুসিভ ইউসেজ, যেটার কথা প্ল্যান করে অ্যাসুস বানাইছে। অ্যাসুস ন্যানো আয়ন মনিটর, ন্যানো আয়ন মনিটর ডিসপ্লে কোয়ালিটি অত ভালো না। এইগুলো কি? এটা মানে নকল। আরো একটা ইন্টেল নাক দেখা যাইতেছে বিভিন্ন সাইজ এবং শেপে। ইন্টেল অ্যাসুস নাক, ইন্টেল অ্যাসুসকে দিয়ে দিছে তাদের নাক লাইনআপ। ও না না, দিস ইজ নট নাক, দিস ইজ জাস্ট হাব। এটা হচ্ছে মাস্টার থান্ডারবোল্ট 5 ডক। থান্ডারবোল্ট 5 ডক? ও, Thunderbolt 5 dot. 5, দিস ইজ নট 4, বাবুর মধ্যে। দিস ইজ 5। কি আছে? 120 Gbps, 120 Gbps। ভাই এটা আমাদের দরকার। এরপরে দ্য গড অফ দ্য গডস, তোমরা যারা বসেছিলা দেখার জন্য, ব্ল্যাকওয়েল পাওয়ার্ড অ্যাসুস সার্ভার। এই যে মালগুলো ভিতরে আছে থরে থরে সাজানো। স্পেকস একটু দেখি। আচ্ছা, এটা হচ্ছে মেইনলি সার্ভার কেসটা মনে হয়। হিটসিং টিটসিং দেখা আছে, জিপিইউ গুলো এখানে ইনস্টল নাই। এখন এইখানে অনেক ইন্ডাস্ট্রি এক্সপার্টদের মধ্যে আমরা তো জায়গায় পেয়েছি না। এই জেনসেন জেনসেন We're gonna go this way, guys, so we're gonna need to clear a path, okay? We're gonna go this way. সো এই হচ্ছে ব্ল্যাকওয়েল। ব্ল্যাকওয়েলের ইনসাইড এইখানে জেনসেন সাইন করে দিয়ে গেছে। এই সেই পিসিবিটা এটা হচ্ছে এখন একটা বেয়ার বোন অবস্থায় আছে, জাস্ট আমরা যদি জিপিইউ গুলা দেখতে পারি। দিস ইজ পাওয়ার। এই পাওয়ার বাংলাদেশে কারো নাই। আই হোপ বাংলাদেশ গভর্নমেন্ট হোক বা কোনো প্রাইভেট সংস্থা হোক, কোনো না কোনো দিন এইসব জিনিস নিয়ে আসে, ডিপ লার্নিং, মেশিন লার্নিং যা কিছু আছে পুশমার করে দেয়। আই হোপ সামডে, আই হোপ সামডে। এই হচ্ছে সিঙ্গেল যেটা, এটার মধ্যে একটা সিঙ্গেল থাকবে। এটা 1U rack 1U rack এবং চিকন আছে এই কারণে। হচ্ছে স্পেকস। এবার আমরা একটা ফুল সাইজ NVL 72 দেখবো। এই হচ্ছে GB200 NVL 72 ফুল সাইজ। লুক অ্যাট দ্য কুলিং ফ্যান। আমরা আছি পেছনে এবং টিউবগুলা দেখেন, দিস ইজ লিকুইড কুল। সামনে চলে যাই, সামনে থেকে প্রবাবলি র্যাকগুলো আরো ভালোভাবে দেখা যাবে। দিস আচ্ছা, এই পাশে হচ্ছে র্যাকগুলা, একদম উপরে সুইচ। GB200 NVL 72 ফুল ফ্রিজ। তারপর হচ্ছে র্যাকগুলা,
এবং এই পাশেরটা হচ্ছে জাস্ট কুলিং সলিউশন, লিকুইড টু এয়ার সলিউশন। ঠান্ডা করার জন্য ইহাও লাগে। আকিবের থেকে সাইজে একটু বড়। কি করলা, ছোটবেলায় কমপ্লান খাইতা? ওকে, আমার সাথে আছে এখন বিনয় শেঠি, মিস্টার বিনয় শেঠি। উনি হচ্ছেন অ্যাসুস সাউথ ইস্ট এশিয়ার টোটাল সাইজ অ্যাসুস যা কিছু হয় ওনার হাত দিয়ে। মিস্টার বিনয়, হাউ আর ইউ ডুইং? I'm doing good. I'm good. Good time of the year to be here. Yes, this is the best time I think to be in Taiwan. So this is the server room. ASUS is focusing a lot more on the servers, and they are working very closely with NVIDIA. They have launched GBL 200, NVL 72 with so many AI computing powers. But I'm not going to talk about those. I'm going to talk about supply and availability. Mr. Vinay, there are so many ROG ASUS fans in Bangladesh. They complain that they got only 10 to 15 ROG Strix 4090s for Bangladesh. I think the supply in the initial stage was a concern, but I think now there is no supply issue. Probably that is from the how we see the structure of requirement in the channel or from the system integrator. If they really push that supply, I think we have enough supply. Actually, to be honest, I have enough supply. Probably the system integrator or the So the bottleneck is in Bangladesh? No, I won't say bottleneck. Probably they also are not placing the orders. There will be various factors. So the customer, when they come, they might suddenly come someday. So we will have to figure out where is the bottleneck. So I won't say bottleneck is there, but there is no allocation issue. There is no stock issue. The stock is there. Stock is there. The other question is that the prices. In Bangladesh, the prices are many times higher compared to the international market. You see, they are Strix 4090 costs around 25 to 3,000 USD in everywhere. But in Bangladesh, that is being sold at, I would say, 3,000 USD plus. So sometimes that is way more compared to the competition, and sometimes that is out of people's budget and buying capacity. See, we have to understand when we say price with international to our local, may it be India, may it be Bangladesh, there is always a delta because of the exchange factor. Now you see the Bangladesh currency has fluctuated. Yeah, Plus there is demand supply, no issues. But when the dollar fluctuation happens, then automatically. Plus we have duty. In other countries there is no duty. How much duty is there in Bangladesh? 2%. So that is a factor. So we cannot change those things. Those are basic. Plus in the recent time, there were shortages of containers coming to India, Bangladesh, Sri Lanka. Shipment was affected. Most of the countries. And the shipment prices have gone up. Vessel. So earlier it used to be like some $1,000, $2,000. Now it is double. So that cost has to be there. But you know, that is common for every other brand. Exactly. Same for MSI, same for Gigabyte. Yes. But sometimes, if let's say, if MSI Supreme X costs $1,000 and ROG Strix costs $1,050, people will buy Strix. But if Supreme X is $1,000 and Strix is $1,500, then it's difficult. So again, even for the hardcore fans. Exactly. So there are two things to be corrected. One, we understand if we get these kind of feedbacks on real time, because there is always a cycle of 2 months when the shipment comes in, right? So always there is a fluctuation and sometimes competition or someone wants to be aggressive that day. Generally it's like, I have stocks, so I clear it, I do it. But that's not the only way to solve it. Also at the same time, when we are doing this marketing, we have to ensure that the product is available. So this kind of, so technically if you say the Strix and the competition model, there has to be some difference for which There has to be some because Strix is better. Yes, Strix is better. So that is, the gap has to be corrected. But how much, that can be only decided based on the real-time feedback. Cannot be, I don't know when their stock came in. They might have a 2 months old pricing. Mine is a new pricing. Sometimes, but most of the times. I'm Consider from it the Bangladesh. same. So I've been consider buying it. ASUS products for a long time. So this is my feedback. So consider it is the same, and we will have to go back to the drawing board to see why there is so much of price gap. Whatever is the price gap, I have my team member. I will check with them to see why there is such a price gap. As you complain, there should be a huge gap. So we will figure it out. And today morning, as we discussed, we were having some discussion with
is here, our country manager for Bangladesh. So he mentioned there is a concern and he wants to scale this up. He is pushing everyone, the BU, the TPM, me. So we're trying to work out something where we can have the prices corrected, or not even corrected, but at least the mapping has to be done right. And the same has to be communicated to the dealers as well as the end user. And why ASUS has this premium. But it cannot be 30%, 40%. It has to be reasonable. That's all right. It has to be reasonable. But sometimes, as I say, you cannot get a Mercedes at a price of nothing. I know, that's your trademark dialogue and you will say it. That's okay with me. But I will correct it. Thank you very much. Thank you for giving time. Thank you very much. So, এই ছিল বিনয় শেঠির বক্তব্য। ASUS প্রাইস নিয়ে কনসার্ন প্রকাশ করে গেলাম এবং এখন আমি এসেছি ASUSের সার্ভারের একটা স্পেশাল লাইন আপ, একটা স্পেশাল সার্ভার রুম। এইখানে ওরা এনভিডিয়ার সাথে এমডির সাথে এই যে এটা হচ্ছে এমডি এপিক সিস্টেম, এখানে প্রচুর এরকম সিস্টেমস আছে। এই ধরনের সুপার কম্পিউটার্স কবে বাংলাদেশে আসবে, কবে দেখতে পাবো এটা কি আমি জানি না, কিছু একটা হবে, তবে ওয়াশিং মেশিন না। ASUS এবং বিনয় শেঠির বক্তব্য আপনারা পেয়ে গেছেন। সো প্রবাবলি আই বিলিভ যে হয়তো এমন হবে না যে 30% প্রাইস কমে গেছে, বাট হি প্রমিস দ্যাট হি উইল ওয়ার্ক অন ইট সো দ্যাট অ্যাটলিস্ট 10%ও যদি কমে আসে ASUS প্রোডাক্ট, there will be a lot of people who can buy more ASUS. সো কনজিউমার গ্রেড থেকে শুরু করে প্রো গ্রেডের ডাটা সেন্টার লেভেলের জিপিইউ পর্যন্ত সবকিছুই আছে ASUSের বুথে। খুব ইন্টারেস্টিং কিছু হার্ডওয়্যার আসতেছে কনজিউমার গ্রেডের জন্য, যেগুলো দেখার জন্য আমরা বসে আছি। আমাদের দেশে কবে আসে, তবে এন্টারপ্রাইজ গ্রেডের যে GB200 NVL72 দেখলাম আমরা, সেগুলো বাংলাদেশে আসবে কিনা আমি জানি না। তবে যেহেতু আমরাও ডিজিটাল বাংলাদেশ হতে যাচ্ছি, আমাদেরও উচিত এই ধরনের জিনিস নিয়ে সুপার কম্পিউটার অ্যাটলিস্ট একটা দুইটা ইউনিট থাকাই উচিত। আরো বেশি ডাটা মাইনিং, আরো বেশি ডাটা, আরো বেশি মেশিন লার্নিং। দ্যাটস দ্যাট ফ্রম ASUS বুথ। আল্লাহ হাফেজ, দেখা হবে ASUSের ল্যাপটপ লাইন আপ নিয়ে।